সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব। এখনো লজ্জা করছে না? পদত্যাগপত্র জমা করতে না গিয়ে এখনো লেকচার ঝাড়ছেন। এদিকে তো মিষ্টিমুখ শব্দ শুরু হয়ে গেছে, এখনো লেকচার ঝাড়ছেন। মতো পদত্যাগ করতে চলে যাওয়ার কথা। তুমিও মিষ্টিমুখ করো, আমি নিয়ে এসে হাজির। আমি মানে হ্যাঁ, এটা ঠিক যে আমরা তো নিশ্চিতই হয়ে গেছি যে পরাজয় হয়ে গেছে। এখনও দেখো কালীঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন লেকচার ঝাড়ছেন, উনি নাকি জিতবেন। এখন এনার্জি দিচ্ছেন, বাঘের বাচ্চা, নিজে বাড়ি থেকে বেরোচ্ছেন না, গলা জড়িয়ে আসছে। উনি আবার বলছেন বাঘের বাচ্চা, পাশে আছি। লজ্জা করা উচিত যে এখনও ফিগার দেখতে পাচ্ছি। কোথায় মেকআপ হবে? এখনও মানে লজ্জা থাকা উচিত। আমার খুব মনে আছে 11 সালে যখন এই পরিবর্তনটা হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এইরকম একটা আভাস দেখেই তিনি পদত্যাগ করতে চলে গেছিলেন। মানে কীরকম, মানে আমি যেটা বলছিলাম ভিডিওতে, যে ইনি কি ওই রকম করবেন নাকি, নবান্নতে গিয়ে বসে থাকবেন, নামতে চাইবেন না, ওনাকে আবার দমকল এনে মই দিয়ে নামাতে হবে কি না? মানে কি লজ্জার নেই না মিনিমাম? যাক, ও বুঝুক, যা পারেন করে যান। কিন্তু আমি আচ্ছা, মিষ্টি খাও, আমাকে মিষ্টি খাও একটু। মিষ্টি আগে খাও। কি এনেছো? তবে আমি দর্শক একটা কথা বলতে পারি, ঝালটা যেন ভালোই লাগে। আচ্ছা, তার সাথে একটা কাঁচা লঙ্কা আগে মিষ্টি। আচ্ছা, আমার যে লড়াই, এই যে কাঁচা লঙ্কা, আমার যে লড়াই, আচ্ছা, আমার যে লড়াই, তার জন্য তোমার একটা বিরাট অবদান আছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। তুমি মিষ্টি করো, কারণ এই একটা পরিবর্তনের লড়াই, পরিবর্তনের ভোট আমরা দিয়েছিলাম। আচ্ছা, তার সাথে এসেছে ঝালমুড়ি। আচ্ছা, তোমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানি না। তো যাই হোক, ঝালমুড়িটা অবশ্যই, কারণ ঝালমুড়ি একটা বিরাট ব্যাপার হয়ে গেছিলো, এবং প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই বিজেপি জিতলে ঝালমুড়ি পার্টিও হবে। তো ঝালমুড়ি দেখছি আনা হয়েছে। ওকে, থাক। আর এটা বিরিয়ানি। আচ্ছা, এটা আমি দর্শক একটু বলতে পারি, বিরিয়ানি কিন্তু আমি করতে বলেছিলাম আজকে। একদম। আমি আপনাদেরকে একটু এতে রাখছিলাম যে কি হবে রেজাল্ট, কি হবে, কিন্তু আমি মনে মনে শিওর ছিলাম কিন্তু জয় হবেই, কারণ যে পালস এসছে ভোটে, সেজন্য আমি কিন্তু বিরিয়ানি করতে বলে দিয়েছিলাম। সকাল থেকে বিরিয়ানি হচ্ছে, আর হাওয়া তো সেরকমই ছিল, ফলে আমি কিন্তু মনে নিশ্চিত ছিলাম, সেই জন্যই বিরিয়ানি করতে বলে দিয়েছিলাম বাড়িতে। একদম নিজের হাতে বানিয়েছে, ভালো কথা। তো নিজের হাতেই সব কিছু বানায় আর কি। এই যে যতটা করতে পেরেছি, আরামবাগ টিভি বিরাট অবদান আছে, নিশ্চয়ই জানেন কীরকম দুঃসময়ে কীভাবে পাশে থাকা, কীরকম ঘটনা ঘটেছিল ওর সঙ্গেও। তো সেই বিরিয়ানির আজকে সফল রেজাল্ট কিন্তু সেটা বলে দিচ্ছে যে হ্যাঁ, যে কারণে বিরিয়ানি খেতে চাই, মানে যেহেতু আমরা খাই, অনেকেই খান আপনারা, সেই জয়ের জন্যে আজকে সেই সময় চলে এসছে। উনি যতই ওই রকম চিৎকার করুন, ওনার কথা আর কেউ শুনবেন না। সুতরাং সবাই নিশ্চয়ই আপনারা এনজয় করছেন। তো দেখুন দর্শক, মনে মনে আমার বিরাট ছিল আজকে জয় হবে, উৎকণ্ঠা থাকে, কিন্তু বিশ্বাস ছিল যে পালস এসছে, জিতবই, পরিবর্তন হবেই। তো সেটা হয়েছে। মিষ্টিমুখ। আচ্ছা, তুমি তো তাহলে কোথায় খাবো? এখানে খাবো না একসঙ্গে গিয়ে খাবো? খেয়ে সেটা তো করে দিই, তারপরে আচ্ছা, দাঁড়াও, যা হবে। তোমার খুব ভালো লাগছে, তোমাকে খাইয়ে দিই, কারণ এ পরিবর্তনের সঙ্গী তুমিও, যে লড়াইটা আমরা করি। পরিবর্তনের উদ্দেশ্যেই ভোটটা দিয়ে এসেছি। চলো, আমি খাওয়া যাক। হ্যাঁ,
আবার তো ঝালটা তুমি খেও না, ঝালটা যেন অন্যজনকে লাগে। ঝাল কাঁচা লঙ্কা আনা হয়েছে কিন্তু, হ্যাঁ কাঁচা লঙ্কা। ঝালমুড়ি, বিরিয়ানি, মিষ্টি, জানি না কী হবে, যা হবে হবে। এটা কি আমি খাবো? না 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 না, আচ্ছা, ওদের জন্য। অন্যর জন্য। ওকে ওকে, চলো যাও, চলো আমি আসছি, পুরো একসঙ্গে বসে খাবো। একটু আপনাকে দেখিয়ে দিলাম যে সত্যিই আলাদা একটা আমরা দিন সেলিব্রেট করেছি ছোট করে, একদম। আপনারাও করুন। আপনারা করবেন, হ্যাঁ সকলে মিলে সেলিব্রেট করবেন। আর নিয়ে যাও, আর তারপরে পেট ভর্তি করে খাবো আর কি একটু পরে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। দিদিমণি তো এখনও কি ভাবছেন কি আবার সেই জামানা, পুলিশ ছুটে চলে আসবেন নাকি? হ্যাঁ, সেসব জামানার শেষ। দিদি আবার কোথায় পালাবেন? আপনার ভাইপো কোথায়? ভাইপোকে দেখতে পাচ্ছি না। কিছু বলছেন না কেন ভাইপো? 200-র বেশি আসনে আপনি বলেছিলেন, 226 না 230টা আসনে জিতবেন, 300 নাকি বলে ফেলছিলেন। কোথায়? 100-র নিচে তো এখনও দেখতে পাচ্ছি। আর কোথায় উঠবেন? হ্যাঁ, সব শেষ তো, সব শেষ। আমি তো বলবো পিসি এবং ভাইপোকে কিছুদিন পরে দেখব ওই কালীঘাট চত্বরে ফুটপাতে দাঁড়িয়ে চা খেতে। কেউ থাকবেন না পাশে, কেউ থাকবেন না। আপনার ভাইপো তো বিরাট। আমার তো মনে হয় কালীঘাট এলাকার মানুষ মানে দীর্ঘশ্বাস, মানে একটা লম্বা শ্বাস ফেলেছে। ওফ, গেল একটা, যার জন্য পুরো রাস্তা ব্লক। এলাকায় আমাদের স্বাধীনতা নেই, হাঁটতে পারি না, যেতে পারি না, পুলিশের বাউন্ডারি শুধু। এবং তার সঙ্গে অত্যাচার তো আছেই। আবারও বলছি, নিশ্চয়ই আজকের পর থেকে সব সিকিউরিটি উঠে যাবে, রাস্তা ফাঁকা হয়ে যাবে ভাইপোর যে সিকিউরিটি। আর ওনাকে দেখবেন কিছুদিন পরে যদি জেলের বাইরে থাকেন বা যদি এখানে থাকেন, পালিয়ে গিয়ে থাকেন, আর যদি জেলবন্দি হয়ে যান তাহলে কিছু করার নেই। কিন্তু এলাকায় থাকলে কিছুদিন পর দেখবেন ওই অভিষেক ব্যানার্জি, যিনি হেলিকপ্টার ছাড়া চলেন না, তাকে দেখবেন ওই যে রাস্তা আছে, রাস্তার ধারে চায়ের দোকানে চা খেতে হবে, চেয়ার পেতে বা দাঁড়িয়ে কেউ আর আসবেন না। ওনার মানে পলিটিক্যাল ফিউচার শেষ। দিদিমণি শেষ করে দিয়েছেন। কারণ এইভাবে পলিটিক্স করা যায় না, এইভাবে একটা পার্টিকে কখনো কন্টিনিউ করা যায় না। উনি যে কালচার করেছেন, ওতে একটা পার্টি কখনো কন্টিনিউ করে না। এখন হয়তো একটা সংখ্যা থাকবে বিরোধী দল হিসেবে, দেখতে পাবেন। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, কিছু সময় যাবে, তারপর দেখবেন এই দলটা থাকবে না, দলটা করার লোক থাকবে না। দলের যারা এমএলএ এবার হচ্ছেন, দেখবেন সব ইদিক ওদিক হয়ে যাবেন। বিজেপিতে আর নেওয়ার কোনো চান্স নেই, কারণ দরকারও হবে না, বিজেপির যা নিজস্ব ফিগার হয়ে দাঁড়াচ্ছে। দেখবেন অন্য যেসব দল, যেমন কংগ্রেস, সিপিএম কিছু সিট পাচ্ছে তো, একটা দুটো হলেও, তো তাদের দিকে বরং টান করবে। এই তৃণমূল কংগ্রেস নামক দলটা না, দেখবেন আগামী যে লোকসভার ভোট হবে সেখানে দেখবেন কতজন এমপি হয়, দেখবেন কি অবস্থা। আর যারা আছেন তারাই বা কী করেন সেটাও দেখতে হবে। ফলে এই দলটার পুরো ঝাঁপ বন্ধ হয়ে যাবে দর্শক, ঝাঁপ বন্ধ হয়ে যাবে। উনি এখনও আশায় আছেন সূর্যাস্তের পরে উনি নাকি জিতবেন। সূর্যাস্তের পরে অন্ধকার নেমে আসবে, পুরো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। আর কমিশনকে দোষ দেওয়া, জ্ঞানেশ কুমারকে দোষ দেওয়া, আর পুলিশকে দোষ দেওয়া, সেন্ট্রাল ফোর্সকে দোষ দেওয়া, আর কেউ শুনবেন না দিদি। আর ওই বান্টুওয়ালা মাইক নিয়ে কেউ যাবেন না পেছনে। আপনি প্রাক্তন হয়ে যাচ্ছেন, খুব জোর একজন সিকিউরিটি গার্ড থাকতে পারেন পুলিশের, এর বাইরে কেউ থাকবেন না। আপনাকে বাজার করতে হবে, ঘোরাঘুরি করতে হবে, কেউ থাকবেন না। দেখবেন কি হয় পরিস্থিতি। আর যে অন্যায় অত্যাচার হয়েছে, যে মিথ্যা মামলাতে ফাঁসানো, আজকে আমার এইসব কথাগুলো বলতে খুব ইচ্ছে করছে দর্শক। জানেন কবে থেকে আমি পণ করেছিলাম যে একে হটাবই? যখন আমার পরিবারের নির্যাতনটা নেমে এসেছিল। নিশ্চয়ই মনে আছে, যাদের মনে নেই তাদেরকে আমি এই ভিজুয়ালটা আজকে আরও একবার দেখাবো। মনে পড়ছে দর্শক, আমার বাড়ি তখনও মানে প্লাস্টার হয়নি, সব জানালা তখনও করা হয়নি। কিভাবে আমাকে মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা হয়েছিল। ফাঁসানো হয়েছিল, আরও বিরাট কেস দেওয়ার চেষ্টা হয়েছিল। এই যে প্যাকেটটা দেখবেন, এই ব্যক্তি পুলিশের আমার বাড়িতে রেড করতে এসে একটা সাদা প্যাকেট নিয়ে গিয়ে, দেখুন এইভাবে নিয়ে গিয়ে কিভাবে আমার এই বাড়ির গেটের এদিক দিয়ে প্যাকেটটা ফেলেছিল। তখন আরামবাগ থানার আইসি পার্থসারথী হালদার সাদা জামা পরে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন। আরও পুলিশের বিশাল বাহিনী করোনার সময় এসে আমাকে আমার বাড়িতে রেড করতে আসার নাম করে শাবল, গাঁইতি ইত্যাদি নিয়ে এসে দরজা ভেঙে ঢুকতে পারছিল না, সেই জন্যে পাশে মই লাগিয়ে ওপর থেকে নেমে ভিতরে ঢুকে আমাকে, আমার ওয়াইফকে, যাকে দেখলেন ওয়াইফ, তাকে নিয়ে চলে গেছিলো নিয়ে। এবং আমার দুটো বাচ্চা তখন ঘুমোচ্ছিল, তারা জানে না যে কী হচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সেই বাচ্চাদেরকেও নিয়ে চলে গেছিলো।
চারজনকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে গেছিল। তারপর তো কীভাবে মিথ্যা কেস, এই কেসটা দিতে পারেনি, যে প্যাকেটটা ফেলেছিল, কারণ এটা লাইভ টেলিকাস্ট আমি করে দিয়েছিলাম, সেই জন্য হয়তো বুঝতে পেরে এই কেসটা ট্যাগ করেনি, কিন্তু আমাদেরকে তুলে নিয়ে চলে গেছিলো। তো কী কেস দিতে হবে? একটা মিথ্যা অন্য কেস সাজিয়ে সেই কেসে ট্যাগ করে আমাদেরকে বন্দি, তারপর আরও নানান সব কেস আগে থেকে করে রাখা, সেগুলো একটার পর একটা ট্যাগ করে প্রায় 2 মাস বন্দি করে রাখা সেই করোনার পিরিয়ডে। এই যে দেখুন একটা ভিডিও, আমার বাচ্চারা তখনও জানে না যে সকালে পুলিশ পুরো ঘিরে ফেলেছে আমার বাড়ির চত্বর, তারা ঘুমোচ্ছে, তারা একেবারে তখন খুব অল্প বয়স ছিল, তারা ঘুমোচ্ছে, তারই মধ্যে আবার এই পুলিশ এসে দরজা ভাঙে, তখন তারা ওঠে। কি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী। আমার ছেলের তো ট্রমা তো সহজে কাটছিল না, কারণ তার মাকে ছেড়ে দীর্ঘদিন ছিল, তার মা ছিল বর্ধমান জেলে, আমি ছিলাম আরামবাগ জেলে, আমাদের দুজনের মধ্যে কোনো কানেকশন ছিল না। কি কঠিন পরিস্থিতি সেই করোনার সময়, বাড়ির লোকেরাও দেখা করতে পারছিলেন না। আমার ওয়াইফ সবথেকে বেশি কষ্ট পেয়েছিল সেই সময়, যে বাড়ির কেউ আসছে না, কি হলো, আমাকে কি ভুলে গেল? আসলে না, বাড়ির লোকেদেরকেও দেখা করতে দেওয়া হচ্ছিল না, এমন সব পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সুতরাং কঠিন পরিস্থিতি, কিন্তু মনে মনে সংকল্প নিয়েছিলাম, এত কষ্ট এত কিছু হয়তো ওরা করাচ্ছে, মানে এত কিছু মানে অত্যাচার করছে, কিন্তু আমি কিন্তু এখান থেকে সরব না। যেভাবে কথা বলে যাচ্ছি শাসকের বিরুদ্ধে, সেটা বলে যাব। আর এই ঘটার পরে আমি মনে মনে সংকল্প নিয়ে ফেলেছিলাম যে একে উল্টা বই। এটা 2020 আমি ঘটনা বলছি, 21-এ চেষ্টা করেছিলাম, প্রচুর চেষ্টা করেছিলাম, হয়নি। সেবার অনেক কারচুপি শাসক করেছিল, সেই জন্য হয়তো সম্ভব হয়নি সেবার পরিবর্তন, কিন্তু সংকল্প মনে মনে ছিল, যতদিন না পরিবর্তন হচ্ছে আমরাও কিন্তু থামব না। আমি আমার কাজটা করে গেছি, আমার ওয়াইফ তার মতো করে সাহায্য করে গেছে। অনেক অত্যাচার, এরপরেও নানান কেস দেওয়া হয়েছে, এখনই তো 33 না 34টা কেস আমার নামে রয়েছে, কেসের পর কেস, কেসের মালা। আমাদের কলকাতা হাইকোর্ট যদি না থাকতো, হয়তো সব দিক দিয়ে আমরা শেষ হয়ে যেতাম। কিন্তু যাই হোক, কলকাতা হাইকোর্টের আমরা খুবই অর্ডার পেয়েছি, যার জন্য কাজটা করে গেছি। পরের দিকে আর কেস সম্পর্কে ভয় হতো না, ভেবেছিলাম যে ও কেস ওরা দেবে, আমি আমার কাজটা করে যাব, আর আমি তো ন্যায় নীতি নিয়ে আছি। আজকে এই মুখটাকে দেখলে সত্যি আমারও খুব বিরক্তি লাগছে, নিশ্চয়ই আপনাদেরও লাগছে। হয়তো বলবেন শুরুতেই কেন ওনার মুখটা দেখালেন, আসলে ওনার এখনও আশাটা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করলাম। উনি এখনও আশায় আছেন মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু এত মানুষের প্রতি অবিচার করেছেন না। মানুষেরও তো একটা অভিশাপ থাকে না, গোটা রাজ্যের মানুষ যেভাবে ভুক্তভোগী, তো এইভাবে আর টিকে থাকা কি যায়? মাত্র 15টা বছর, মাত্র আমি এই বলবো, উনি যেভাবে লড়াই করে ক্ষমতায় এসেছিলেন সেক্ষেত্রে অবশ্যই মাত্র, কিন্তু বাংলার জন্য অবশ্যই এটা একটা বিরাট সময়, মানে রাজ্যটাকে যেহেতু ধ্বংস করে ফেলেছেন। কিন্তু উনি কী করলেন? ছোটো থেকে রাজনীতি করেছি আর করেছি, খুব বড় করেন, 15 বছরের বেশি টিকতে পারলেন না কেন? তার মানে কতটা অত্যাচার করেছেন, কতটা অপশাসন করেছেন, তাও তো এই 5 বছর জোর করে থাকা, 21-এ আপনার বিদায় হওয়া দরকার ছিল। ফলে এই রকম শাসক আমি তো বলবো আর কখনো পৃথিবীতে না কোথাও না আসেন। নিষ্পাপ মানুষদের উপরে মিথ্যা কেস দিয়ে জীবনকে শেষ করে দেওয়ার এই যে প্রয়াস, এটা যেন আর কখনো কারোর তরফ থেকে না হয়। তো যাই হোক দর্শক, উনি এইসব করলেও আমরা কিন্তু নিশ্চিত যে পরিবর্তন এসে গেছে। নরেন্দ্র মোদী তিনি একটা বিরাট ভূমিকা পালন করেছেন, আপনারা জানেন। অমিত শাহ, তার গুরুত্ব কিন্তু ভোলার নয়। এই যে রেজাল্ট এসছে পরিবর্তনের, সেখানে অমিত শাহর কিন্তু অবদান সব থেকে আমি বলবো বিরাট একটা জায়গা রাখবে, কারণ তিনি যেভাবে বাংলাদেশ সময় দিয়েছেন। সুতরাং দর্শক, চারিদিকে লাড্ডুবিলি ইত্যাদি হচ্ছে, আমাদের আনন্দ একটাই, কিছু খাওয়াটা বড় কথা না, যে পরিবর্তনটা হয়েছে এটাই সব থেকে বড় খুশির খবর, যে এই বাংলা নতুন করে গড়বে। এই প্রথম একটা জায়গা তৈরি হচ্ছে যে একই সরকার, অনেকদিন পরে একটা জায়গা তৈরি হচ্ছে যে একই সরকার, যে বাংলাতেও যা কেন্দ্রেও তা, তার মানে ডাবল একটা সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এবং সেখানে স্পেশাল প্যাকেজ আসবে। ভেঙে চুরে শেষ করে দেওয়া এই রাজ্যটাকে নতুন করে গড়তে এই পিএম এবং সিএম তারা যে উদ্যোগী হবেন আগেই কিন্তু বলে রেখেছেন। ফলে একটা নতুন স্বপ্ন নিয়ে আজকে সকালটা আমরা শুরু করেছি। আশা তো অবশ্যই ছিল, কিন্তু ভয়ও কাজ করছিল আমাদের মধ্যে। সেই জন্য গত রাতে ঠিকমতো করে ঘুমাতে পারিনি। আমার ওয়াইফ বলছে কেন ঘুমাচ্ছ না? ও যে ঘুমাতে পেরেছে তা না। সুতরাং আমাদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল যে লড়াই আমরা সামনে থেকে লড়ছি। জানি এবারও যদি পরিবর্তনটা না হতো, আজও আমার বাড়িতে অত্যাচারটা হতো। আজকে যেভাবে এই স্বস্তিতে আছি সেটা থাকতে পারতাম না। হুমকি থ্রেট ছিল, 21-এর রেজাল্টের পরেও সেই কাজটা করেছিল। আমার বাচ্চারাও খানিকটা উৎকণ্ঠার মধ্যে পড়ে গেছিলো যে কী হবে, এবারও কি পাপা এরকম কিছু হবে, কথা বলছিল। কিন্তু আমি তাদেরকে সাহস দিচ্ছিলাম, কারণ মনে একটা আশ্বাস, মানে মনে একটা ভরসা ছিল যে এবার আর কোনো চান্স নেই। কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে নিশ্চিত হয়েও, আমি কিন্তু একেবারে কখনো নিশ্চিত করে সবাইকে বলিনি, বিশেষ করে বিজেপির লোকেদের উদ্দেশ্যে আমি সবসময় বলার চেষ্টা
চেষ্টা করেছি এতটা নিশ্চিত হবেন না, একটু সতর্ক থাকুন। ওরা কিন্তু নানান কারচুপি করতে পারে, সজাগ থাকবেন, এজেন্টদেরকে ঠিকঠাক বসাবেন যেন কেউ বিক্রি না হয়ে যান। সতর্ক থাকুন। লাগাতার সতর্ক করতে গেছি। আর ভোটের আগে মানুষকে পরিবর্তনমুখী করার জন্য আমার তরফ থেকে যতটা পেরেছি আমি আমার তরফ থেকে রাত দিন কাজ করে গেছি। একা মানুষ, কিন্তু যে ভিডিও করলে মানুষের মধ্যে একটা জনমত তৈরি হয় পরিবর্তনের জন্যে, সেই চেষ্টা কিন্তু আমি লাগাতার করে গেছি। যখন যে ভিডিও প্রয়োজন রয়েছে সেই মতো সেই পরিযায়ী শ্রমিকদেরকে মানে পরিবর্তনমুখী করা, বা সাধারণ মানুষকে, মহিলাদেরকে, এডুকেশন সেকশনে যারা আছেন, বা মুসলিমদেরকেও আমি নানানভাবে বোঝানোর চেষ্টা করেছি। সব দিকটা হয়তো আমি সফল হয়েছি সেটা আমি বলবো না, কিন্তু নানান ভিডিও করেছি মানুষকে পরিবর্তনমুখী করার জন্যে। সেটা করার পরেই এক্সিট পোল দেখে আমি খুব একটা উৎসাহিত দেখাইনি, কিন্তু ভিতরে আমার বিশ্বাস জন্মে গেছিল পরিবর্তন এবার আসছেই। তো যাই হোক, পরিবর্তন এসেছে। পুরনো সেই অতীত আমিও ভুলতে চাই, নতুন করে আমি আমার জীবনের মোড় হয়তো আবার অন্যদিকে নিতে পারে। সুতরাং তবে আমি মানুষের জন্য যে কাজ করে যাচ্ছি, মানুষের দুর্দশা সমস্ত কিছুকে তুলে ধরা, এই কাজ কিন্তু আমার জারি থাকবে, এটা আমি আপনাদেরকে বলতেই পারি। আমার কাজ এদিক থেকে বন্ধ হবে না। দেখা যাক এবার আর কিভাবে আমি এগোতে পারি। কিন্তু নতুন বাংলার আবার আমরা দেখতে পাবো, নতুন সূর্যোদয় হচ্ছে, নতুন বাংলা গঠিত হোক, ভেঙে চোরমার করে দেওয়া সব কিছুকে আবার নতুন করে গড়ুক নতুন সরকার, এই প্রত্যাশা আমাদের থাকবে। দর্শক, আপনারাও আমার সঙ্গে সারাক্ষণ ছিলেন, যখনই বিপদে পড়েছি শেয়ার করেছি আমার সব কথা, আপনারা আশ্বাস দিয়ে গেছেন, পাশে থেকে গেছেন। আপনাদের জন্যই বলতে পারি এগিয়ে যাওয়া, এবং আরামবাগ টিভি আজকে এই পর্যায়ে এসছে, একটা বাংলার মানুষের কণ্ঠস্বর কার্যত হয়ে উঠেছে আরামবাগ টিভি। সকলেরই একটা যে যার মতো করে চেষ্টা ছিল পরিবর্তনের জন্য। আর যারা বিরোধ করার চেষ্টা করেছিলেন, যারা পরিবর্তনের জন্য পরিবর্তন আটকানোর চেষ্টা করেছিলেন, আজকে দেখবেন তারা সব সুর সুরিয়ে গুটিয়ে যাচ্ছেন। কিছু মিডিয়াও দেখবেন এখন সুর করে পাল্টি মেরে দিচ্ছে। একটা সময় কি বিরোধ করেছে, আমাদের বিরুদ্ধে কত কথা বলেছে, এবং কত ডিজিটাল যোদ্ধা বেরিয়ে গেছিলেন, তারাও দেখবেন সুর করে সব গুড়িয়ে যাচ্ছেন, বা কেউ পালিয়ে যাচ্ছেন, বা কেউ লুকিয়ে যাচ্ছেন, কেউ কাজ বন্ধ করে দিচ্ছেন। এই সব পরিবর্তন আপনারা দেখবেন। তো যাই হোক, সেই সব তো অন্য বিষয়, কিন্তু আমাদের সামনে যেটা দরকার, আমি এই মুখটা দেখতে চাইছি না বেশি, জানেন তো, সেটা পাল্টে দিচ্ছি। তো আমরা যেটা চাই যে এই বাংলা অনেক লড়াই, কিন্তু অনেক লড়াই সবাই করেছেন, অনেক লড়াই করেছেন। এই বাংলা নতুন করে গঠিত হোক, সুশাসন প্রতিষ্ঠা হোক, এই প্রত্যাশা রইল। এখনও যেহেতু উনি অপেক্ষা করতে বলছেন, ওকে আমরাও দেখছি ফিগারটা কোথায় গিয়ে দাঁড়ায়, কিন্তু ওনার স্বপ্ন আর যে পূরণ হবে না সেটা পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু উনি কতক্ষণে রাজভবনে পদত্যাগপত্র জমা করতে যান সেটাও দেখার আছে, আর সেখানে গিয়ে কি বলেন সেটাও কিন্তু শোনার আছে। দর্শক, আপনাদের কি মনে হয়, কি করবেন উনি? যাবেন না আজকে? উনি এখনও মুখ্যমন্ত্রী থাকবেন? হেরে গিয়েও মুখ্যমন্ত্রী থাকবেন? এটাও কিন্তু রেকর্ড হচ্ছে, তাই না? দর্শক, বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।